বাংলা সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন স্যাটারডে থ্রিলসের পরপর দুটি নিজস্ব গল্প, মায়াবিনী ও রাতের শেষ মেট্রো। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, মায়াবিনী। একটা ছুটির ভীষণ রকম প্রয়োজন হয়ে পড়েছে। বিগত কয়েক মাস কিংবা একটা গোটা বছরও বলা যেতে পারে অফিস থেকে কোনো ছুটি নিইনি। টানা কাজ করে গেছি। একঘেয়ে হয়ে উঠেছে জীবনটা। ছোট থেকে বড় হয়ে উঠতে গিয়ে আর বড় হয়ে জীবনটাকে ট্রাকে আনতে গিয়ে রিল্যাক্স জিনিসটা যে কি তা ভুলেই গেছি। তার উপর মনের সাথে ক্রমাগত যুদ্ধ চলতে থেকেছে। তাও যদি জানতাম যে বড় হতে তবেই স্ট্রেস আর ডিপ্রেশন আমার সঙ্গ নিয়েছে, তাহলেও ঠিক ছিল। কিন্তু না, আমার সাথে তা হয়নি। ছোটবেলায় বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে যায়। দিন রাত তাদের মধ্যে ঝগড়া অশান্তি হতে দেখেছি। শেষটায় কেউই আর সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়ার আগ্রহ দেখালো না, ছেড়ে দিল দুজন দুজনকে। আমি ঠিক জানি না শিশু মনে এগুলো ঠিক কেমন এফেক্ট ফেলতে পারে। অন্তত আমার নিজের ক্ষেত্রে সেটা কোনোদিনই আমি বুঝিনি। মা হাত ধরে নিয়ে চলে এলো দিদার কাছে। আমার মামা নেই, দিদা একাই থাকতো। একটা কাজের লোক ছিল অবশ্যই। মা দিদার দেখাশোনার সব ব্যবস্থাই করে দিত। আবার দিদা দাদুর পেনশনের টাকাও পেত, তাই কোনো অসুবিধা তেমন হয়নি। এবার দিদার সাথে আমরাও থাকতে চলে এলাম। বাবার কাছ থেকে চলে আসাতে কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু দিদার কাছে এসে সেই কষ্টটা নিমেষেই লাঘবও হয়ে যায়। মা অফিস চলে গেলেই দিদাই আমার জগৎ হয়ে উঠত। স্কুল থেকে ফিরে আমি সারাক্ষণ দিদার সাথেই থাকতাম। দিদাকে এটা ওটা এনে দিতাম, দিদার কাছে গল্প শুনতাম, দিদাই খাইয়ে দিত। আবার দিদার কোলেই মাথা রেখে বাবা মার কথা ভেবে কেঁদে কেঁদে ঘুমিয়েও পড়তাম। সেই সময়ের মতো ভালো সময় আমার জীবনে আর কোনোদিনও আসবে বলে আশাই করি না। এদিকে মায়ের আদেশ, পড়াশোনায় ভালো রেজাল্ট করতেই হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। তাই একসাথে 3টে টিউশনি লাগিয়ে দিল। স্কুল টিউশনি করে সারাদিন পর ক্লান্ত হয়ে পড়তাম, আর দিদার সাথে বেশি সময়ও কাটাতে পারতাম না। তাতেও দিদার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র অভাব লক্ষ্য করিনি। এইভাবেই বড় হয়ে উঠলাম। চাকরি, কাজ, ছুটাছুটির মধ্যেও একটু শান্তির জন্য দিদার সাথে রোজ সন্ধেবেলায় আমি আড্ডা দিতাম। দিদার বিছানা থেকে উঠতে পারে না, শুয়েই থাকে সারাক্ষণ। অপেক্ষা করে কখন সন্ধে হবে আর আমি তার পাশে গিয়ে বসব। বয়স হলেও দিদার মুখে যে কি একটা প্রশান্তির হাসি আছে তা আমি বলে বোঝাতে পারবো না। হাসি হাসি মুখ করে যখন আমার দিকে তাকায়, আমি সারাদিনের সকল স্ট্রেস ভুলে যাই। এই মানুষটাকে আমি বড্ড ভালোবাসি। ভালোবাসি আরও একজনকে। কলেজেই তার সাথে আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে প্রেম। মেঘলা, ওর নাম মেঘলা। ঝগড়া, হাসি, কান্না, পাশে থাকা, রাগ করা সব কিছু নিয়েই চলছিল। মেয়েটাকে বড্ড ভালোবাসতাম, কিন্তু ও সেই ভালোবাসার দামটা দিল না। ব্রেকআপ করে নিল। কারণ কি? না, ও আমার প্রতি সেই টানটাই আর অনুভব করে না। আর যার প্রতি টান নেই তার সাথে অন্তত সম্পর্ক থাকা চলে না, তাই ছেড়ে দিল। এখন শুনছি ওর বাবা মা ওর জন্য পাত্র ঠিক করেছে, আর ও তাতে রাজি
এবং খুশিও। আর আমি, আমার সাথে তাহলে এতগুলো দিন ও অভিনয় করছিল, মজা করছিল, আমায় ফেলনা বানিয়ে চলে গেল। এই সব নিয়েই বিগত 1 মাস ধরে ঘেঁটে আছি। তার সাথে তো অফিসের টেনশন আছেই। দিদাকেও বলেছিলাম মেঘলার কথা। দিদা শুনে বলেছিল, যে গেছে বাবা, তাকে যেতে দে। যার কাছে তোর দাম নেই, তার জন্য মন খারাপ কেন করবি? কিন্তু মন খারাপ তো আর সহজে যাওয়ার বস্তু নয়। এত কিছুর পরও আমার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছিল। কিছুদিন পরেই দিদাও চলে গেল। হ্যাঁ, আমায় একা রেখে সেও ছুটি নিয়ে চলে গেল। ঘুমের মধ্যেই শান্তিতে মারা গেছে সে। আমি একেবারে বিধ্বস্ত হয়ে পড়লাম। যাকেই ভালোবেসেছি সেই ছেড়ে চলে গেছে আমাকে। দিদার চলে যাওয়াটা মনে বড় আঘাত আনল। গুটিয়ে নিলাম নিজেকে। কেমন যেন একা হয়ে গেলাম। বন্ধুদের সাথে মেশা, আড্ডা মারা সব বন্ধ করে দিলাম। বড় ক্লান্ত হয়ে পড়েছি। কিছুদিনের জন্য কোথাও চলে যেতে পারলে একটু শান্তি হয়, যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। কোনো মানুষের সঙ্গ আমি চাই না। একা, সম্পূর্ণ একা কাটাতে চাই কটা দিন। একটা মেডিকেল লিভ নিয়েই নিলাম অফিস থেকে। সবকিছু ছেড়ে একা একাই বেরিয়ে পড়লাম। মা ভীষণ আপত্তি করছিল, কিন্তু কোনো কারণেই হোক আমার মুখের দিকে চেয়ে সেও রাজি হয়ে গেল। আমি এসেছি দার্জিলিংয়ে। না, দার্জিলিংয়ের ভিড়ভাট্টায় নয়। দার্জিলিং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, নাম ধূপঘাড়ি। এই ধূপঘাড়িতে তেমন পর্যটকদের আনাগোনা দেখা যায় না। একেবারেই ভিড়হীন একটা জায়গা। গুটি কয়েক পাহাড়ি বাড়ি, তার সঙ্গে নির্জনতা। গ্রামের পাশ থেকেই শুরু হয় পাইনের জঙ্গল, আর দূরেই দেখা যায় তুষারাবৃত উঁচু উঁচু পর্বতের শিখরগুলো। এই অফবিট লোকেশনটার খবর পাই আমার বন্ধু সৈকতের কাছ থেকে। সৈকতের কাছে যে শৈল শহর দার্জিলিংয়ের খবর পাবো তা ভাবিনি। অনলাইনে খোঁজ খবর নিয়ে বুকিং টুকিং করে বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। পাহাড়ের কোলে গ্রামটা, কিন্তু আমি গ্রামে থাকবো না। আমি থাকবো একটা কটেজে, যেটা একদম পাইনের জঙ্গলের মাঝে। দার্জিলিং থেকে পাকা রাস্তা ধরে 4 কিলোমিটার মতো এসে বাম দিকে একটা কাঁচা পাকা সড়ক আছে। সেখান থেকে কিছু দূর এসেই একটা বোর্ড নজরে পড়ল। বোর্ডটা যেদিকে দিক নির্দেশ করছে সেদিকে তাকাতেই মনটা খুশি হয়ে গেল। একটা সরু রাস্তা, যার দুদিকে পাতলা জঙ্গল, আর সে রাস্তা ধরে যত দূর এগোনো যায় জঙ্গলটা যেন ততই গভীর মনে হয়। এরই মধ্যে কি তাহলে কটেজটা? একদম ঠিকই ধরেছিলাম। সেই সরু জঙ্গলে পথ ধরে এগিয়ে আস্তে আস্তে ডান দিকে একটা সমতল ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে একটা বহুদিনের পুরনো কটেজ। খবর নিয়ে জানলাম এটা কোনো এক সাহেবের তৈরি। তার মানে বেশ পুরনো। ঘরগুলো কিন্তু ঝাঁ চকচকে করে তৈরি নয়, বেশ ঝিমোনো, ডাল মতো। আর অবাক করে এই পরিবেশের সাথে বেশ ভালোও লাগছে। বেশ একটা হরর ফিল দিচ্ছে। কটেজটা 2 তলা, আর আমি ওপরের তলাতেই ঘর নিয়েছি। ঘরে ঢুকে ভালো করে ঘরটা দেখতে লাগলাম। যেখানে আমার বেডটা রয়েছে তার ঠিক সামনে কাঁচের একটা স্লাইডিং ডোর। সেই দরজা খুলে যখন বাইরে এলাম, তখন কোথায় এলাম সেটা কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে
আমি হাঁ করে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। এ এক স্বর্গীয় দৃশ্য বটে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। আমার সামনে যতদূর চোখ যায় শুধু পাইনের বন, আর তার থেকেও দূরে দাঁড়িয়ে আছে, ওগুলো কি পাহাড়? হ্যাঁ, ওগুলো পাহাড়ই বটে। বৃহৎ বৃহৎ পাহাড়ের চূড়ায় সাদা বরফ। উফ, কি অপূর্ব দৃশ্য! মার্চ মাস, দুপুরবেলা বলেই হয়তো ভাগ্যক্রমে ওই পাহাড়ের চূড়া দেখার সৌভাগ্য হয়েছে আমার। এতক্ষণে খেয়াল করলাম আমি দাঁড়িয়ে আছি একটা বারান্দায়। না, ঠিক বারান্দা নয়, ব্যালকনি হয়তো। কটেজটা তেমন বড় নয়, আর তার চেয়েও আনন্দের ব্যাপার, একটিমাত্র কাজের লোক ছাড়া আর কেউ থাকবে না। ম্যানেজারের সাথে আমার কথা হয়েই গেছে, যা দরকার তার জন্য ওই একটি লোককে বললেই হবে। আমি লোকটিকে ডেকে তার সাথে কথা বলে সব ক্লিয়ার করে নিলাম। তোমার নাম কি হে? আগে বাবু, আমার নাম রমেন। কতদিন আছো এখানে? তা বাবু 22 বছর তো আসি। তা শোনো, আমি এখানে যে কদিন আছি আমি কারোর সাথে দেখাও করতে চাই না আর কথাও বলতে চাই না। এমনকি তুমিও খুব প্রয়োজন না পড়লে আমার কাছে আসবে না, বুঝেছো? আগে দায়দা বাবু, দায়দা বাবু, দুপুরের খাবার বেড়ে দিন। হ্যাঁ, চলো। দুপুরের খাওয়া শেষ হতে রুমে এসে ফ্রেশ হয়ে আবার কিছুক্ষণ ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। আবার সেই স্বর্গীয় দৃশ্যের সম্মুখীন আমি। সূর্য ধীরে ধীরে পাহাড়ের দিকে ঢলে পড়ছে। পাইনের বন গুম হয়ে আছে, যেন আর কিছুক্ষণ পরে অন্ধকার নামলেই ওদের শান্তি। তখন তারা নিজেদের মধ্যে ফিসফাস করলেও কেউ বুঝতেও পারবে না। আজ আর শরীর দিচ্ছে না, একটু রেস্ট নেওয়া দরকার। ঘুমটা যখন ভাঙল তখন দেখি 6টা বেজে গেছে। হঠাৎ মনে পড়ল, এই রে, ঘরে ফোন করা হয়নি। সঙ্গে সঙ্গে ফোন করলাম মাকে। সব ঠিক আছে জানিয়ে মার খবর নিয়ে ফোনটা রেখে দিলাম, আর এটাও জানালাম যে আমি ফোন করে নেব, মা যেন ফোন না করে। সন্ধেবেলায় মাকে ফোন করার পর আর বিশেষ কিছু করার ছিল না, তাই কিছুক্ষণ এঘর ওঘর করে নিজের ঘরে কিছুক্ষণ সময় কাটিয়ে খেয়ে শুয়ে পড়ি। ক্লান্ত থাকায় ঘুমটা চলেও আসে তাড়াতাড়ি। আজ সকাল সকাল উঠে বেডটি নিয়ে হাজির হলাম ব্যালকনিতে। মনে মনে ভাবতে লাগলাম, নন্দনকানন কি এটাই? পৃথিবীর বুকে কত কিছুই আছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না যে সেটা এক্সিস্ট করে বলে। ভাবতে ভাবতে চোখ পড়ল পাইন গাছগুলোর দিকে। অবাক হয়ে গেলাম। আশ্চর্য, গাছগুলো কি আমায় ডাকছে? না, হাওয়ায় ওরা দুলছে। আর তাই দেখে আমার যেন মনে হলো ওরা আমায় হাতছানি দিয়ে ডাকছে। যদিও ওদের ভালো করে দেখা দায়, কুয়াশায় কিছুই তো দেখা যায় না। কটেজের সামনে ছোট ছোট ঘাসের জমি যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই পাইন অরণ্যের শুরু। অনেকগুলো সরু সরু পায়ে হাঁটা পথ পাইন বনের ভেতরের দিকে চলে গেছে, তার মানে লোক যাতায়াত আছে। আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ঘাস জমিতে গিয়ে দাঁড়ালাম। এদিক ওদিক ঘুরে দেখতে দেখতে পাইন বনের দিকে চলে যাওয়া একটা সরু পথে এসে দাঁড়ালাম। সরু রাস্তাটা এঁকে বেঁকে এগিয়ে গেছে, কিন্তু আমি তাকিয়ে থাকলাম সোজা। একটা আবছা অন্ধকার আর কুয়াশার রাজত্ব চলছে সেখানে। কত গভীর হবে এই জঙ্গল? দাদা বাবু, বেশি দূরে যাবেননি গো। এই কথায় চমকে উঠে পিছনে ঘুরে দেখি রমেন কোথা থেকে 1 ডজন কাঠ নিয়ে কটেজের ভেতর ঢুকে গেল। উফ, আর একটু হলে হার্ট ফেল করতাম। না, এখন আর যাব না পাইন বনে। তার চেয়ে
ঘুরে আসি কটেজের ওদিকটা। মনটা ছটফট করছে। পাইনের বনটা যেন সত্যি আমায় ডাকছে। ওই বনের মায়াবী সৌন্দর্য আমায় পেয়ে বসেছে। আবার এসে হাজির হলাম সেই সরু পথটার কাছে। এগিয়ে গেলাম পথটা ধরে। অনেক হেঁটে চলে এসেছি। এবার দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখতে লাগলাম। এ কোন জগৎ! চারদিকে শুধুই পাইন গাছ, বিশাল লম্বা লম্বা, মাথা প্রায় দেখাই যায় না। সকালের দিকে একটু মেঘলা মতো ছিল, কিন্তু এখন ঝিলমিলে রোদ উঠেছে। এই রোদের খুবই সামান্য অংশ নিচে এসে পৌঁছাচ্ছে। চারদিকে কুয়াশাচ্ছন্ন, যেন মিস্টিরিয়াস মিস্ট। পায়ের তলায় এইদিক ওদিক ছড়ানো ছোট ছোট ঘাস, ফার্নের ঝোপ, আর কোথাও কোথাও শ্যাওলা। কি অদ্ভুত দৃশ্য! মোহিত হয়ে গেলাম। আর সব থেকে অত্যাশ্চর্য লাগলো এখানকার নিস্তব্ধতা। একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেলে মনে হবে যেন মাইলের পর মাইল তার শব্দ ভেসে যেতে পারে। এদিক ওদিক দেখছি আর মুগ্ধ হচ্ছি। এমন সময় মনে হলো বোধহয় একটু বেশি ভিতরে এসে পড়েছি। এখানে গাছগুলো আরও ঘন ঘন, আলো নেই বললেই চলে, আর কুয়াশা যেন এক হাত দূরে দাঁড়িয়ে থাকা মানুষটাকেও দেখতে দেবে না। এতটা চলে এসে ভুল করেছি ভেবে ফিরতে যাচ্ছি, এমন সময় চোখ পড়ল ডান দিকে। আশ্চর্য! একটু আগেও তো এখানে কিছুই দেখা যাচ্ছিল না। এখন কুয়াশা ভ্যানিশ, আর ওইটুকুই অংশেই বা কুয়াশাহীন কি করে হলো? আরে ওটা কি? ওটা তো পাইন গাছ না। ভালো করে দেখব বলে কাছে এগিয়ে গেলাম। এটা তো একটা ওক গাছ। বেশি লম্বা না, তবে দেখে মনে হচ্ছে খুবই পুরনো গাছটা। কিন্তু এটা এখানে কি করে? না থাকারই বা কি আছে? পাইনের বনে ওক গাছ তো থাকতেই পারে। গাছটা দেখছিলাম, আমায় অবাক করে আশেপাশের কুয়াশাও যেন পাতলা হয়ে গেল। চারিদিকে চোখ ফেরালাম। হতে পারে এখানে আরও ওক গাছ আছে, কিন্তু না, যত দূর দেখতে পারছিলাম ওক কেন, অন্য আর একটাও গাছ নজরে পড়ল না। গাছটার দিকে চাইলাম। গাছটা কেমন যেন একটা অদ্ভুত গোছের। হঠাৎ মনে হলো কুয়াশা কেটে গেলেও আগের চেয়ে একটু বেশি অন্ধকারই লাগছে চারদিকে। উপরের দিকে চাইলাম, কই সেরম কোনো আলোর ঝলক তো চোখে পড়ল না। তাহলে কি মেঘ করেছে? বৃষ্টি হবে? নাকি সন্ধে হয়ে গেছে? আর দাঁড়ালাম না, ফেরার পথ ধরলাম। বৃষ্টি হোক বা সন্ধে নামুক, যেটাই হবে তাতেই ক্ষতি আলটিমেটলি আমারই। বাইরে বেরিয়ে বুঝলাম সন্ধে হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার তো, সন্ধে হয়ে গেল আর বুঝতেও পারলাম না। অন্তত খিদে তো পেতই। রমেন হাজারটা প্রশ্ন করে মাথা খারাপ করে দিল। কোথায় ছিলাম, এত দেরি হলো কেন, কি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। অত কিছু ওকে আর জানালাম না, শুধু বললাম ঘুরতে ঘুরতে সময়ের খেয়াল ছিল না। তাতে ও আমায় একটু সাবধান করে দিল, নতুন জায়গা কিনা। রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নটা অদ্ভুত নাকি কেন দেখলাম এরম স্বপ্ন সেটা অদ্ভুত, বুঝতে পারলাম না। দেখলাম আমি সকালের দেখা সেই ওক গাছটার কাছে দাঁড়িয়ে আছি। গাছটা যেন কোনো নির্দেশ দিচ্ছে আমায়, আর আমি তার আজ্ঞা পালন করছি। সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমি আবার ওই গাছটার কাছে গেলাম।
কিছু একটা অস্বাভাবিক আছে এই গাছটায়। আকর্ষণ করার ক্ষমতা কি? না হলে আমি সকালে উঠেই এখানে কেন চলে এলাম? একটা গন্ধ, এটা তো একটা পারফিউমের গন্ধ মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো মেয়েদের পারফিউমের গন্ধ, খুব সম্ভবত ল্যাভেন্ডার। ইয়ার্লি কি? মনে হলো গন্ধটা আমার কাছে এসেই আবার দূরে চলে গেল। এই ঘন পাইন বনের মধ্যে পারফিউমের গন্ধ কোথা থেকে আসবে? একটা অজানা আতঙ্ক আমার পা দুটোকে যেন অসাড় করে দিল। আমি এইদিক ওইদিক দেখতে লাগলাম, কিন্তু কিন্তু কি খুঁজে চলেছি আমি? অনেকক্ষণ গাছটার দিকে তাকিয়ে রইলাম, কিছুই বুঝতে পারছি না এরম কেন হচ্ছে। শরীরটা ভালো লাগছে না মনে করে আমি কটেজে ফিরে এলাম। এইভাবে বেশ কিছুদিন আমি ক্রমাগত ওই গাছের কাছে গেছি এবং ঘন্টার পর ঘন্টা এক দৃষ্টে তাকিয়ে থেকেছি। আবার কিছু না পেয়ে হতাশ হয়ে কটেজে ফিরে এসেছি। আমার চোখ কিছু খুঁজছে, কিছু খুঁজছে না, কাউকে খুঁজছে। আমি বুঝতে পারছি না এ কি হলো আমার। সেদিন রাত্রে কিসের যেন একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। কি মনে হলো একবার ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে মন চাইল। সেখানে গিয়ে দাঁড়িয়ে পাইন গাছের দিকে তাকিয়ে আছি। আমার চোখটা আটকালো পাইন বনে ঢোকার সরু পথে। শির দ্বারা বেয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। আমি ঠিক দেখছি তো? হ্যাঁ, আমি ঠিকই দেখছি। একটা নীল আলোকবৃত্ত শূন্যে ভেসে রয়েছে। ওটা কি জিনিস? ওখানে এলোই বা কি করে? ওটা নড়ছে, ভেসে ভেসেই আলোটা বনের ভিতরের দিকে চলে যাচ্ছে। আর কি অবাক করা ব্যাপার, ওটা যেন অপেক্ষা করছিল আমারই জন্য। আলোটা দাঁড়িয়ে গেছে, একটু একটু করে সেটা বেড়ে উঠছে। আগের আকারে সেটা আর নেই, বৃত্ত থেকে সেটা লম্বা হচ্ছে, একটু একটু করে ফুটে উঠছে একটা অবয়ব। পায়ের দিক থেকে শুরু হয়ে সেই অবয়বটা এখন মাথা অবধি পরিপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে পাইন বনে। সেটা কোনো রক্ত মাংসের অবয়ব নয়, সেটা একটা আলোর অবয়ব। আমার সামনে ভেসে উঠেছে নীল আলোক রশ্মি দিয়ে তৈরি একটা নারী মূর্তি। হ্যাঁ হ্যাঁ, নারী মূর্তি। আর ঠিক তখনই আমার নাকে এসে ধাক্কা মারল সেই গন্ধটা, সেই ল্যাভেন্ডারের গন্ধ। আমার মাথা যেন ঘুরিয়ে উঠল। এটাই কি আমার চোখ এতদিন ধরে খুঁজে চলেছে? এই জন্যই কি আমি ফিরে ফিরে যাচ্ছিলাম সেই ওক গাছের কাছে? মাথাটা ঘুরছে, চোখ ঝাপসা দেখছি। তুলে পড়ে যেতে যেতে দেখলাম সেই আলোক রশ্মির নারী মূর্তিটা দূরে, অনেক দূরে পাইন গাছের বনে মিলিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। এরপর থেকে আমি রোজ সেই ওক গাছের কাছে যেতে শুরু করলাম। কে সেই নারী আমায় জানতেই হবে। কেন সে এসেছিল আমায় দেখা দিতে? কেন তাকে দেখার এমন অদ্ভুত আকর্ষণ অনুভব করছি আমি? আমি তাকে অনুভব করতে পারি। সে আসে, সে রোজ আসে। সে এলেই আমি সেই ল্যাভেন্ডারের গন্ধ পাই। কিন্তু সে দেখা দেয় না কেন আমায়? তার মুখ দেখার জন্য, তাকে ছুঁয়ে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। তাকে কবে দেখব আমি? তাকে কি ছুঁতে পারবো না? আচ্ছা, আমি কি তাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু সে তো মানবী নয়। কিন্তু সে আসে আমার কাছে।
সে এলে আমার মনে হয় আমি আর একা নই। সে পাশ থেকে গেলে আমি একটা মৃদু বাতাসের অনুভব করি। সে যেন আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে আমার খেয়াল রাখে। আচ্ছা, সে কখনো আমায় ছেড়ে যাবে না তো? না না না, আমি তাকেও চলে যেতে দেব না, কিছুতেই না। কবে দেখা দেবে তুমি রহস্যময়ী নারী? আমি কি পাগল হয়ে যাচ্ছি? সকাল থেকে রাত অবধি আমি সেখানে নাওয়া খাওয়া ভুলে পড়ে আছি। সে আমায় তার নেশা ধরিয়ে দিয়েছে। তাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। নেহাত রমেন ছিল, না হলে আমি সারাক্ষণ সেখানেই থেকে যেতাম। রমেন আমায় কেমন সন্দেহের চোখে দেখে। বারবার সেই এক কথা জিজ্ঞেস করে, আমার কি হয়েছে, আমি কোথায় যাচ্ছি, এত রাত অবধি কোথায় ছিলাম, শরীর খারাপ করলো কিনা। উফ, বিরক্ত লাগছে ওকে। ওকে এত কৈফিয়ত দেব কেন? কে ও? খুট করে একটা শব্দ হলো। ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি সামনের ব্যালকনির দরজাটা খুলে যাচ্ছে নিস্তব্ধে। আমি হতবাক হয়ে গেলাম। বিছানা দিয়ে উঠে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। পাইন বনে নজর পড়ল। সে এসেছে। আমি দেখতে পেলাম সেই আলোকবৃত্ত। তারপর সেই আলোকবৃত্ত থেকে ধীরে ধীরে একটা আলোর নারী মূর্তি। ও কি? সে আমায় ডাকছে। হ্যাঁ, সে হাতছানি দিয়ে আমায় ডাকছে। আমি শুনতে পাচ্ছি একটা কোমল নারী গলা। এসো। আমায় যেতে হবে, আমায় যেতে হবে তার কাছে। এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। আমি পা চেপে চেপে বেরিয়ে গেলাম ঘর থেকে। বাইরে বেরিয়ে তাকে দেখতে পেলাম না। কোথায় গেল সে? হয়তো সে পাইন বনের ভিতরে চলে যাচ্ছে। সে কি আজ আমায় দেখা দিতে চায়? হ্যাঁ, তাই জন্যই হয়তো সে আজ আমায় আহ্বান করছে। আমি এগিয়ে গেলাম। সে আমার থেকে প্রায় 20-25 হাত দূরে। কি সুন্দর দেখাচ্ছে তার শরীর থেকে বেরোনো নীল আলো, যেন স্বর্গ দিয়ে নেমে আসা কোনো একটা পরী। পিছন থেকে তাকে দেখতে পারছি আমি। একটা লম্বা সাদা গাউন পরে সে, খোলা চুল, চুলে গোজা একটা সাদা রঙের ফুল। আমি তাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছে সে আমায়? আজ কি তার সাথে আমি মিলিত হতে পারবো? আজ যাই হয়ে যাক না কেন, তাকে আমি নিজের করেই ছাড়ব। এক জায়গায় গিয়ে সে থেমে গেল। তার নীলাভ আলোয় চারদিক নীল হয়ে আছে। সে ঘুরে দাঁড়ালো। আমি দু চোখ ভরে তার রূপের ছটা অনুভব করতে লাগলাম। এ কে? স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা কি? ও কি আমায় ভালোবাসে? ও কি আমার জন্য এসেছে? নিশ্চয়ই সে আমায় ভালোবাসে, না হলে কেন আসবে সে আমার কাছে? আমি আর কিছু বিচার করতে পারছি না। তার দিকে এগিয়ে যেতে হবে আমায়। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে আমি এগিয়ে চললাম। সে যেন তার কোমল পা মাটিতে ফেলে দাঁড়িয়ে নেই। সে ভাসছে। তার চুল, তার গাউন, তার শরীরটা হাওয়ায় ভাসছে। তার এক হাত প্রসারিত করে আমায় তার দিকে ডাকছে সে। তার মুখে কি সুন্দর একটা মিষ্টি হাসি। কি সুন্দর তার মুখখানি। এখন আমি তার অনেক কাছাকাছি চলে এসেছি। হঠাৎ কোথা থেকে যেন এক রাশ কালো অন্ধকার তাকে ঘিরে ফেলল। সে এখনো ভাসছে, কিন্তু তার চারপাশটা কেমন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। ওর মুখের মিষ্টি হাসিটা আর নেই।
তার বদলে মুখে একটা ক্রূর হাসি ফুটে উঠেছে। তার চুলগুলো কেমন সাপের মতো কিলবিল করছে। আমার বুকটা ধড়াস করে উঠল, কিন্তু আমি ফিরতে পারবো না। সে এখনো আমায় ডাকছে, হ্যাঁ আমায় ডাকছে সে। আমায় যেতে হবে, আর কেন জানি ফিরতে পারবো না। এখানেই কি সব শেষ আমার? মা, মেঘলা আর কাউকে কি দেখতে পাবো না? এই জীবনের পর কি দিদার সাথে আমার দেখা হবে? আবার কি আমি দিদার কোলে মাথা রেখে শুয়ে ঘুমোতে পারবো? না, হয়তো এই নারী আমায় ছেড়ে দেবে না। আমি এগিয়ে যাব বলে এক পা তুলেছি, ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটা গলা ভেসে এলো। বাবু সোনা, এ তো দিদার গলা। আমি পিছন ফিরলাম, কিন্তু দিদা কোথায়? এ যে এক হলুদাভ আলোর বৃত্ত। সে আলোর কি তেজ! আমি ভালো করে তাকাতে পর্যন্ত পারছি না। সেই অবস্থাতেই দিদাকে জিজ্ঞেস করলাম, দিদুন, দিদুন, তুমি এসেছো? কিন্তু কিন্তু তুমি এখানে কেন দিদুন? কেন এসেছো? তোর জন্য। তুই তো আমায় ডাকলি। আমি ডেকেছি তোমায়? হ্যাঁ রে, তাই তো এলাম। কিন্তু দিদুন, আমি তো তোমার সাথে যেতে পারবো না দিদুন। ও যে আমায় যেতে দেবে না। আমায় যে ওর সাথে যেতে হবে গো, যেতেই হবে। ওকে যে আমি চেয়েছি দিদুন। আচ্ছা বাবু সোনা, বল তো, আমায় বা তোর মাকে তুই ভালোবেসে কি কোনোদিন কিছু হারিয়েছিস? না তো। কোনোদিন কি তোর মনে কখনো অনুতাপ হয়েছে? কই না তো। তাহলে আজ কেন ওকে ভালোবেসে তোর মনে অনুতাপ হচ্ছে? তোর সব হারিয়ে ফেলার ভয় হচ্ছে কেন? জানি না। তাহলে কেন যাচ্ছিস? জানি না দিদুন। ও আমায় ভালোবাসে, তাই আমায় নিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখ বাবু সোনা, ও তো বাস্তব নয়, ও মায়াবিনী। ওর মায়ার প্রভাব কাটিয়ে দেখ, ওর মুখের দিকে চেয়ে দেখ। তোর মায়ের মতো স্নেহের, মমতার, ভালোবাসার আভাস আছে। আমি ঘুরে দাঁড়ালাম। সেই নারী মূর্তি তার কোমল স্বরে বলে উঠল, এসো, দেরি হয়ে যাচ্ছে যে। আমি তার মুখের দিকে চেয়ে থাকলাম। না, সেখানে কোনো স্নেহ, ভালোবাসার চিহ্ন পর্যন্ত নেই। আছে কেবল নিজের স্বার্থ চরিতার্থের বাসনার ছাপ। দিদার গলায় আবার শব্দ ভেসে এলো, দেখ নিচের দিকে তাকিয়ে। আমার দৃষ্টি চলে গেল নিচে। এ কি? এ আমি কোথায় দাঁড়িয়ে? হলুদাভ আলোয় আমি স্পষ্ট দেখলাম আমার সামনে একটা অতল কালো খাদ। আর এক পা বাড়ালেই আমি মিলিয়ে যাব সেই অতল খাদের গভীর অন্ধকারে। দেখ বাবু সোনা, ভালোবাসায় পবিত্রতা থাকে, সততা থাকে, স্নেহ মমতা থাকে। যে ভালোবাসা তোর কাছ থেকে বলিদান চায়, সেটা কোনোদিন বাস্তব, পবিত্র হতে পারে না। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। সে অনুভূতি সব সময় তোর মনকে খুশি রাখবে, তোকে ভালো রাখবে, তোর
কাছে আত্মত্যাগ চাইবে না। দিদুন, আমি সব বুঝেছি, কিন্তু দিদুন, আমি ফিরবো কি করে? ও যে আমায় যেতে দেবে না। ও তোকে যেতে না দেওয়ার কে? তোর মনকে ওর মায়াবী জাল থেকে মুক্ত করে দেখ, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দিদুন, আমি কেন? ও আমায় নিজের শিকার কেন করলো দিদুন? বাবু সোনা, তুই বড় একা হয়ে গেছিলি, সবার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলি যে, সেই বাঁকা মনে ওই মায়া বিস্তার করেছিল। ওর গল্পটাও কিছুটা তোরই মতন। ও বড় একা ছিল, তাই নিজের মতো কাউকে পেয়ে, মানে তোকে পেয়ে, ওর একাকিত্ব দূর করতে চেয়েছিল। তুই ওর মায়া থেকে বেরিয়ে আয় বাবু সোনা, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। দিদার কথা মিলিয়ে গেল। আমি চোখ বুজে ফেললাম। সমস্ত মন প্রাণ দিয়ে আমি আমার কাছের মানুষদের কথা ভাবতে থাকলাম। হঠাৎ সেই হলুদ আলোটা একটা বিস্ফোরণ ঘটিয়ে চারদিক আলোয় আলো করে দিল। এত তীব্র আলো তার, আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। মাথা ঘুরছে। আমি পড়ে গেলাম মাটিতে। মাটিতে পড়ে ঝাপসা চোখেই আমি দেখলাম সেই নীলাভ কালোর অন্ধকার যেন দূরে সরে যাচ্ছে, অনেক দূরে, অনেক দূরে চলে যাচ্ছে। চোখ যখন খুললাম, দেখি কটেজে আমার ঘরে শুয়ে আছি, আর আমায় ঘিরে দুজন দুদিকে দাঁড়িয়েছে। একজন সেই প্রথম দিনের দেখা ম্যানেজার, আর দ্বিতীয়জন রমেন। আমি বিছানায় উঠে বসে কি হয়েছে ভাবতে লাগলাম। সব এক এক করে মনে পড়তে লাগলো। আমি রমেনকে জিজ্ঞেস করলাম, আমায় তোমরা কোথায় পেলে? আগে দায়দা বাবু, আপনি তো পাইন বনের শেষে যে খাতটা আছে ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। ভাগ্যিস আপনাকে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছিলাম। একা যাওয়া ঠিক হবে না ভেবে ম্যানেজার বাবুকে ফোন করে আপনাকে যে পথে যেতে দেখেছিলাম সেই পথে এগিয়ে গিয়ে দেখি আপনি এই খাদের ধারে পড়ে আসেন। ও আচ্ছা, আসলে ভোরের বেলায় এখানের আশপাশটা কেমন লাগে সেটাই দেখতে বেরিয়েছিলাম। অত দূর চলে যাব তা ভাবতেই পারিনি। একটা সাদা মিথ্যে ওদেরকে বুঝিয়ে দিলাম, তবে মনে হলো না ওরা বিশ্বাস করল। পরে ম্যানেজার চলে যেতে আর শরীরটা একটু সুস্থ হতে রমেনকে ডেকে পাইন বনের মধ্যে ওক গাছটার কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা রমেন, এখানে পাইন বনের মধ্যে একটা ওক গাছ আছে দেখলাম, ওটা এখানে কোথা থেকে এলো? বাবু, আমি তো আশা থেকেই ওটাকে দেখছি। কোথা থেকে এলো তা বলতে পারবো না, কিন্তু ওই দিকটা যাবেননি বাবু, ভালো জায়গা না। কেন ভালো না কেন বলছো? শুনেছি এই কটেজটা যে সাহেব বানিয়েছিল তিনি এবং তার স্ত্রী থাকতেন এখানে। তিনার স্ত্রী নাকি পরমা সুন্দরী ছিলেন। একদিন মেম সাহেব জানতে পারেন তার স্বামী মানে ইংরেজ সাহেবের অন্য কোনো মেমের সাথে নোটর পোটর আছে। এই শুনে
দুঃখে কষ্টে মেম সাহেব ওই পাইন বনের ওক গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে ওই দিকটা কেউ যায় না বাবু। আর এমনিতেও এইদিকে তেমন লোকও নেই, যা লোক আসে তা তো সেই গ্রামে। কদাচিৎ যারা এই কটেজে ঘুরতে আসেন তারাই এইদিক ওইদিক ঘুরে বেড়ান। আচ্ছা বাবু, আপনি কি কিছু দেখেছেন নাকি ওখানে? কই না তো। ও, দেখেননি? আসলে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন তো, তাই ভাবলাম কিছু দেখছেন কিনা। না না রমেন, কিছু দেখিনি। দেখলে তোমায় নিশ্চয়ই বলতাম। পাহাড়ের অনেকটা উঁচু তো জায়গাটা, হয়তো অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়েছিলাম। রমেনের কথা শুনে আমি বুঝতে পারলাম কেন দিদা বলেছিল ওর গল্পটা আমারই মতো, কেন সে আমাকে তার নিজের মতো ভেবেছিল। তার মতো আমিও ভালোবাসায় ব্যর্থ হয়ে একা হয়ে গিয়েছিলাম। সে আমাকেও তার মতো ভেবেছিল যে সত্যি ভালোবাসায় আঘাত পেয়ে মর্মাহত হয়ে পড়ে। তাই হয়তো সে চেয়েছিল আমাদের দুজনকে এক হয়ে যাওয়া উচিত। আর তাই সে আমাকেও নিয়ে যেতে চেয়েছিল তার সাথে, নিজের করে নিতে চেয়েছিল আমাকে, কিন্তু পারেনি। কারণ এটা হয়তো তার ভালোবাসা ছিল না, এটা ছিল একটা মোহ, একাকিত্ব দূর করার একটা পন্থা। আসল ভালোবাসা তার, যে আমাকে বিপথে যাওয়া থেকে, মৃত্যুর মুখ থেকে একটুর জন্য বাঁচিয়ে নিয়ে এসেছে। আমার দিদুন, হ্যাঁ, যার জন্য আমি এখনো এ পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারছি। তার ভালোবাসা নিঃস্বার্থ, পবিত্র। তার ভালোবাসায় কোনো ছলনা নেই। আমার দিদা আমাকে তার মৃত্যুর পরও ভালোবেসেছে, বিনা কোনো স্বার্থে। সে আমার ভালো চায়। অন্তিম মুহূর্তে সে তার ভালোবাসার হাতটা আমার দিকে না বাড়িয়ে দিলে এখানেই সব শেষ হয়ে যেত। সত্যি ভালোবাসা কি অদ্ভুত। শুনছিলেন মায়াবিনী, আজকের দ্বিতীয় গল্প, রাতের শেষ মেট্রো। শুরু হচ্ছে রাতের শেষ মেট্রো। আমি সাধারণত লেখালেখি করি না, কিন্তু আজ লিখছি একটা ঘটনা যেটার কথা ভাবলে এখনো আমার রক্ত ঠান্ডা হয়ে যায়। সেদিন যে আমার সাথে ঠিক কি কি ঘটেছিল তা এখনো ভাবলে আমি শিউরে উঠি। কথাগুলো আমি কাউকে কোনোদিনও বলিনি। কেউ হয়তো আমার কথা বিশ্বাসই করবে না। আজ তোমাদের বলছি, বিশ্বাস করবে কি করবে না সেটা তোমরাই বিচার করে নিও। আমি চেষ্টা করব ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার, তবে জানি না ঠিক কতটা দিতে পারবো। আজ থেকে 2 বছর আগে, মাসটাও মনে আছে কারণ রোদের দাবদাহে মানুষ পাগল হয়ে যাচ্ছিল। জুন মাস ছিল। আমি একরকম বেকার হয়েই ঘুরছিলাম। শুধু হাত খরচটা তোলার জন্য 2টো টিউশনি করতাম। ফলে ঘর থেকে ধীরে ধীরে চাপ পড়তে লাগলো। বয়সটাও নেহাত কম হলো না, সাথে পড়াশোনাও বিস্তর হলো, কিন্তু চাকরি নেই। এমন নয় যে চেষ্টা করছি না, কিন্তু হচ্ছে না একটাও। অনেকগুলোই ইন্টারভিউ দিয়েছি, কোনোটায় কোয়ালিফিকেশনের জন্য আটকে যাচ্ছে, তো কোনোটায় স্রেফ অন্য কেউ পেয়ে যাচ্ছে। ফলে বাড়িতে চাপ বাড়তে লাগলো। আমারও কেমন জেদ চেপে গেল, এবার কিছু একটা জুটিয়েই ছাড়ব। সুযোগও এসে গেল। অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা করেছিলাম, তার মধ্যে একটার ইন্টারভিউয়ের কল এলো। ওদের অফিস পার্ক স্ট্রিটে, সুতরাং ইন্টারভিউটা আমায় ওখানেই দিতে যেতে হবে।
সকাল সকাল বেরিয়ে পড়লাম। প্রথমে অটো করে সরোবর, ওখান থেকে মেট্রো করে পার্ক স্ট্রিট। ওখান থেকে একটু হেঁটে যেতেই অফিসটা নজরে পড়ল। অফিসে ঢুকে দোতলায় গিয়ে একটা ওয়েটিং রুম দেখতে পেলাম সামনেই। সেখানে আরও দুজন বসে আছে। আমিও তাদের একজনের পাশে গিয়ে বসে পড়লাম। একটু নার্ভাস আর অড দুটোই লাগছিল। সেটা বোধহয় পাশে থাকা ছেলেটিও বুঝতে পারল, কারণ একটা প্রশ্ন হঠাৎই তার পাশ থেকে ছুটে এলো। কি প্রথম নাকি? আমি প্রথমটায় হক চকিয়ে গেছিলাম। তারপর তার দিকে তাকিয়ে বললাম, আরে না না, দিয়েছি এর আগেও। না, আপনাকে দেখে নার্ভাস মনে হচ্ছে। ওই আর কি, যেমন সবার একটু আধটু হয় আর কি। সবার কি বলছেন মশাই? আমায় দেখুন না, এত ইন্টারভিউ দিয়েছি যে এখন আর কোনো নার্ভাসনেসই নেই। কথাটা বলে ছেলেটি একটু খ্যাক খ্যাক করে হেসে নিল। আমি হাসিটা বেমানান হবে বুঝে আর হাসলাম না। সে আবার বলল, চিন্তা করো না, হয়ে যাবে। আমি একটা সম্মতিসূচক হাসি হাসলাম। তারপর ছেলেটির সাথে বেশ কিছু কথা হলো, বাড়ি, পড়াশোনা, চাকরি, এইসব নিয়েই আর কি। জানলাম ওর নাম রক্তিম ঘোষ। ওর বাড়ি হাওড়া শিবপুরে। বাবা, বেশ দূর থেকেই আসছে ছেলেটা। আমিও তাকে আমার নাম ধাম বাড়ির সম্বন্ধে জানালাম। ছেলেটা বাড়ি অমায়িক, খুব সুন্দর হেসে হেসে কথা বলে, আচার আচরণও ভালো। আমার ছেলেটাকে ভারী ভালো লাগলো। এদিকে একে একে ডাক পড়ছে ভিতরে ইন্টারভিউয়ের জন্য। আমাদের ডাক এখনো আসেনি। কথা বলতে বলতে ইন্টারভিউ, চাকরি নিয়েই কথা উঠল। সে জানালো তার এক বন্ধু ছিল যে এই চাকরির চক্করে জীবনটাই দিয়ে দিয়েছিল। বেকারত্বের যে কি জ্বালা তা আমার একটা বন্ধু বুঝিয়ে দিয়ে গেছে। আমরা খুব ভালো বন্ধু ছিলাম সে কলেজ থেকে। ওর নাম অর্ঘ্য। খুব গরিব ছিল। ওর বাবা অনেক টাকা পয়সা ধার করে ওকে পড়াশোনা শিখিয়েছিল, কিন্তু সে টাকা আর শোধ করতে পারেনি আঙ্কেল। তার আগেই আঙ্কেল মারা গেল। সমস্ত ধার আর সংসারের দায়িত্ব এসে পড়ল অর্ঘ্যর ওপর। বিশ্বাস করবেন না, ছেলেটা খুব ব্রিলিয়েন্ট ছিল, আর সাথে দেখতে শুনতেও খুব ভালো ছিল। সুশ্রী মুখ, কোচকানো চুল, মুখে সারাক্ষণ উদ্দীপ্ত হাসি। আর ও ভীষণ হেল্পফুল ছিল। যার যাই সমস্যা হোক না কেন চেষ্টা করতো সেটা সলভ করার। কিন্তু নিজেকেও একদম হেল্প করতে পারলো না। অনেক ইন্টারভিউ, অনেক চাকরির চেষ্টা করেছিল, কিন্তু শেষ অবধি কিছুই হলো না জানেন। এরমই একদিন ইন্টারভিউ দিতে এসে ব্যর্থ হয়ে শেষটায় আর চাপ নিতে না পেরে ঝাঁপ দিল মেট্রোতে। আমি হাঁ করে তার কথা শুনছিলাম। কখন যে রক্তিম মাথা নিচু করে স্থির হয়ে বসে আছে আমি খেয়ালই করিনি। সবে একটা হাত তার পিঠে দিয়ে সহানুভূতি দিতে যাব, ভিতর থেকে আমার নামে ডাক পড়ল। সিদ্ধার্থ মুখার্জি কে আছেন? চলে আসুন। আমি কি করব বুঝতে পারলাম না, তাই কিছুক্ষণ থমকে গেলাম। ভিতর দিয়ে আবার ডাক পড়ল, সিদ্ধার্থ মুখার্জি কে আছেন? তাড়াতাড়ি চলে আসুন। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ওর পিঠে একটা সান্ত্বনাসূচক হাত চাপড়ে ওকে আসছি বলে ভিতরে চলে গেলাম। ইন্টারভিউ হয়ে গেল, আর ভালোই হলো। খুশি মনেই বাইরে এলাম। বাইরে এসে দেখি রক্তিম হাসি মুখে আমারই দিকে তাকিয়ে আছে। রক্তিম বলল, কি কেমন হলো? ভালোই তো মনে হচ্ছে, দেখা যাক। সঙ্গে সঙ্গে ভিতর থেকে ডাক পড়ল রক্তিমের, রক্তিম ঘোষ কে আছেন? চলে আসুন। সে একটা মুচকি হেসে চলে গেল ভেতরে। আমি সিটে গিয়ে বসে পড়লাম।
এখন অপেক্ষা করতে হবে, কারণ ওরা আজই ইভেন এখনই জানিয়ে দেবে কে সিলেক্ট হলো। কিছুক্ষণের মধ্যেই রক্তিম বেরিয়ে এলো। মুখটা দেখে মনে হলো খুব একটা ভালো হয়নি। সে খুবই কাতরভাবে বলল, এটা হলো না মনে হচ্ছে। আরে দাঁড়াও না, এখনই কি করে বলছো হবে না? অপেক্ষার অবসান ঘটিয়ে কারা কারা সিলেক্ট হয়েছে সেটা আমাদের এসে জানিয়ে দিয়ে গেল। আমি সিলেক্ট হয়েছি, চাকরিটা আমি পেয়েছি। আমার ভীষণ আনন্দ হলো, কিন্তু তৎক্ষণাৎ রক্তিমের দিকে তাকিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল। ও সিলেক্ট হয়নি। অনেক ইন্টারভিউ দিয়ে ওর নার্ভাসনেস নাই থাকতে পারে, কিন্তু রিজেকশানে যে মন খারাপ হয় সেটা ওর মুখ দেখে স্পষ্ট বুঝতে পারলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, নাও ভাই, তোমার তো হয়ে গেল। ওর কথার মধ্যে কিছুটা বেদনা ধরা দিল, যেটা হয়তো এই মুহূর্তে খুবই স্বাভাবিক। আমি ভীষণ নরমভাবে বললাম, হ্যাঁ হয়ে গেল, কিন্তু তুমি মন খারাপ করো না, তোমারও হয়ে যাবে। এটা হয়নি তো কি হয়েছে, এর পরেরটা নিশ্চয়ই হবে। হ্যাঁ, হবে হয়তো। আর দেখো না, তুমি এখানে এলে বলে তোমার সাথে আমার দেখা হলো, আমি একটা ভালো বন্ধু তো পেলাম, বলো। তা তো আমিও পেলাম। এরই মধ্যে ভিতর দিয়ে জানিয়ে দিয়ে গেল যে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের ভিতরে আসতে হবে, সুতরাং আমায় যেতে হবে। কিন্তু রক্তিম, ও নিজে থেকেই তার সমাধান করে দিয়ে বলল, তুমি ভেতরে যাও, আমি অপেক্ষা করছি, একসাথেই বেরোবো। আমি সম্মতি জানিয়ে উঠে পড়লাম। সব জেনে বুঝে নিয়ে আমি বাইরে বেরোলাম। ও দেখলাম এক মনে ফোনের দিকে তাকিয়ে। আমি আসতেই ও উঠে পড়ে বলল, ও হয়ে গেছে, চলো। বেরিয়ে পড়লাম। সবে মাইনে পেয়েছি, হাতে কিছু টাকা আছে, তাই বেরিয়ে একটা জলের বোতল আর দুটো সিগারেট কিনে একটা রক্তিমকে দিলাম আর একটা নিজে ধরালাম। রাস্তার ধারে দাঁড়িয়েই কথা হচ্ছিল, কে কিভাবে ফিরবো এই নিয়েই কথা হচ্ছিল। রক্তিম বাসে ফিরবে আর আমি মেট্রোতে। সিগারেটটা ফেলে আমি রাস্তায় রক্তিমের বাসের খোঁজে চোখ ফেরাচ্ছিলাম। হঠাৎ রক্তিম খপ করে আমার হাতটা ধরে ফেলল আর একটু বেসামালভাবে আমার গায়ে এলিয়ে পড়ল। আমি তৎক্ষণাৎ ওকে ধরে ফেললাম। তারপর ওকে ধরে ধরে নিয়ে গিয়ে ফুটপাতের ধারে যে পাথরের সিটগুলো থাকে ওখানে গিয়ে বসিয়ে দিলাম। ও ঠিক আছে করছিল, কিন্তু আমি একরকম জোর করেই ওকে বসিয়ে দিলাম পাথরের ওপর। রক্তিম, কি হয়েছে তোমার? মাথা ঘুরছে নাকি? বড্ড চাপ নিয়ে ফেলছো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু জল দিয়ে দিই, দাঁড়াও। না না, ঠিক আছে, আমি ঠিক আছে, কিছু হয়নি, একটু মাথাটা ঘুরে মতো গেছিল। তুমি ছাড়ো, অত চাপ নিও না। আমি ব্যাগ দিয়ে জলের বোতলটা বার করে ওকে দিলাম। ও জল নিয়ে প্রথমে মুখে চোখে জলের ছিটা দিল, তারপর ও নিজে খেলো। ও যতই বলুক ওর কোনো টেনশন নেই, চাপ নেই। ওকে দেখে এখন ভালো মতোই বোঝা যাচ্ছে যে এই চাকরিটা ওর কতটা দরকার ছিল। বড্ড স্ট্রেস নিয়ে ফেলেছে। আসলে এখন চাকরির দরকার কারই বা নেই, কার স্ট্রেস থাকে না এই চাকরি 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 করে। ধরাধরি করে রক্তিমকে তুললাম। ওঠো, আস্তে আস্তে ওঠো, দেখি ওঠো। ধন্যবাদ। ও ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি ওকে ছাড়লাম না। বললাম, না না না, তোমাকে এখন যেতে হবে না একা, চলো আমি তোমাকে দিতে যাচ্ছি, চলো।
ও তো কিছুতেই রাজি হতে চাইছিল না। শোনো, তোমায় আর যেতে হবে না, আমি চলে যেতে পারবো। আমি এখন ঠিক বোধ করছি। এই বিপদে যদি তোমায় সাহায্য করতে না পারলাম, তাহলে আমায় বন্ধু বলো না। চলো চলো, আর জেদ করো না। তোমার অনেক দেরি হয়ে যাবে যে। সে হোক গে, বাড়িতে ফোন করে বলে দিচ্ছি। আর কোনো সমস্যা নেই, চলো যাওয়া যাক। সে অস্ফুট স্বরে বলল, একটা কথা বলবো? কি বলো? তুমি না পুরো অর্ঘের মতো। আমি কোনো কথা বলতে পারলাম না, কেবল ওর দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। ওর কথাতেই আবার স্তম্ভিত ফিরে পেলাম। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? চলো। অনেকটা দূর ওদের বাড়ি, তবুও একটা ক্যাব বুক করে নিলাম। ক্যাব আসতে দুজনে উঠে পড়লাম। ক্যাবে আরও কিছু কথা হলো। আমি রক্তিমের ফোন নাম্বারটা চেয়ে নিলাম। নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে যাচ্ছিলাম, কিন্তু ওর বাড়ি চলে এলো। আমরা গাড়ি দিয়ে নেমে পড়লাম। ওকে বাড়ি অবধি নিয়ে যাওয়ার আগেই ওর মা গাড়ির শব্দ শুনে জানলা দিয়ে উকি দিয়ে দেখতে পেয়ে ছুটে এলো। ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছি দেখে মহিলা বোধহয় একটু ভয় পেয়ে গিয়েছিলেন। ওকে সবাই মিলে ঘরে নিয়ে গেলাম। ওর মা বোন ওর যত্ন সেবা করলো, আর আমাকে অসংখ্য ধন্যবাদ জানালো। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমি তাদের জানালাম এবার আমায় ফিরতে হবে। তারা বলল আজ থেকে যেতে, কিন্তু সেটা আমার পক্ষে পসিবল নয়। আমায় ফিরতেই হবে। রাতের মধ্যে না ফিরলে মা কেমন কেমন করে। তাই তাদের আর একদিন আসবো জানিয়ে বিদায় নিলাম। ক্যাবের টাকাটা রক্তিমই মিটিয়ে দিয়েছিল, কিন্তু এবারও ট্যাক্সি বা ক্যাব করা আমার জন্য বিলাসিতা হবে। তাই হাওড়া পর্যন্ত বাসে এসে সেখান থেকে আবার টালিগঞ্জের বাস ধরে নিলাম। দিব্যি আসছিলাম, কিন্তু ময়দানে এসে বাস পড়ল জ্যামে। সামনে কিছু একটা হয়েছে, যে কারণে গাড়ি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখনো রাতের শেষ মেট্রোটা পেয়ে যেতে পারি। সুতরাং দেরি না করে এক্ষুনি দৌড় লাগাতে হবে। পাশেই ময়দান মেট্রো রয়েছে, ওখান থেকে সোজা টালিগঞ্জ রবীন্দ্র সরোবর। যেমন ভাবনা তেমনই কাজ। কন্ডাক্টরকে ডেকে ভাড়া দিয়ে নেমে পড়লাম বাস থেকে। দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। নেমেই বোর্ডে দেখলাম একটা মেট্রো আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। আমি কাউন্টারে গিয়ে টোকেন নিয়ে নিলাম আর চিন্তামুক্ত হয়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে হাঁটতে হাঁটতে প্রায় প্ল্যাটফর্মের মাঝখানে পৌঁছে গেলাম। সেখানে একটা থামে হেলান দিয়ে মেট্রো লাইনের দিকে তাকিয়ে সারা দিনের কথা ভাবতে লাগলাম। মাকে এখনো জানাইনি যে চাকরিটা আমি পেয়ে গেছি। বেশ একটা সারপ্রাইজ দেওয়া হবে। আরও একটা কারণে অবশ্যই জানাইনি, কারণ তখন পাশে রক্তিম ছিল। ও ব্যাপারটা দেখে যাতে কষ্ট না পায়, তাই আরও বেশি করে চেপে গেছিলাম। রক্তিম ছেলেটা বেশ ভালো। চাকরিটা না পেয়ে বেচারা সত্যি মুষড়ে পড়েছে। আর ওর বন্ধু অর্ঘ্য, হঠাৎই ওর কথাটা মনে পড়ে গেল। ও তো ঠিক এইরকমই কোনো মেট্রোতে ঝাঁপ দিয়েছিল। কোন স্টেশনের নাম বলেছিল রক্তিম, কিছুতেই মনে পড়ছে না। এসব ভাবতে ভাবতেই এতই বেহুশ হয়ে গিয়েছিলাম যে খেয়ালই করিনি আমার চারদিকে কখন যেন আদিম নিস্তব্ধতা এসে বিরাজ করেছে।
ফট করে মুখ তুললাম আর চারদিকে নজর ফেরালাম। কিন্তু কিন্তু কোথায় কে? স্টেশন একেবারে ফাঁকা, ধু ধু করছে। কেবল আমি একাই দাঁড়িয়ে আছি ঠিক প্ল্যাটফর্মের মধ্যিখানে। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, কারণ রাতের শেষ ট্রেন হলেও বেশ লোকজন ছিল প্ল্যাটফর্মে। এখন কেউ নেই। এক অজানা আতঙ্কে আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। এইদিক ওইদিক তাকাতে গিয়ে নজরে পড়ল প্ল্যাটফর্মে নামার সিঁড়ির দিকে। কিন্তু সিঁড়ি কোথায়? ওটা কি? কালো রঙের ওটা কি? আমি ঘুরে উল্টো দিকে সিঁড়ির দিকটা দেখলাম, সেখানেও সেই একই দৃশ্য। আমার ভীষণ ভয় হলো। এসব এসব কি হচ্ছে? আমি দৌড় লাগালাম সিঁড়ির দিকে। আমায় এখান থেকে বেরোতেই হবে। সিঁড়ির কাছে পৌঁছতেই যেটাকে কালো রঙের কিছু মনে হচ্ছিল, সেটা একটা দেওয়াল। একটা কালো শ্যাওলা ধরা জরাজীর্ণ দেওয়াল। এটা এখানে কি করে এলো? ঠিক এমন সময় খেয়াল করলাম চারপাশটা যেন অন্ধকার অন্ধকার লাগছে। হঠাৎ করে আলোগুলোর পাওয়ার যেন কমে গেছে। এধার ওধার দেখছি, ঠিক তখনই দেওয়ালের দিক থেকে একটা শব্দ পেলাম। সেই দিকে ঘুরে তাকালাম আর কান পেতে রইলাম। একটা হাসির শব্দ, ক্ষীণ কিন্তু কি ভয়ানক সেই হাসি। পার্থিব জগতে যে এমন শব্দ হতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। মুহূর্তে আমার শির দ্বারা দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। আতঙ্কে আমি ছুট লাগালাম প্ল্যাটফর্মের ভিতরের দিকে। অপর প্রান্তেও সেই দেওয়াল। তার মানে আমার যাওয়ার কোনো জায়গাই নেই। আমি প্রথমে এসে যেখানে দাঁড়িয়েছিলাম আবার সেখানেই চলে এলাম। ডুকরে কেঁদে উঠলাম আর বলতে লাগলাম, হে ঈশ্বর, কেন নামতে গেলাম বাস থেকে? কি কুক্ষণে যে এসেছিলাম মেট্রোতে। আজ রাতটা রক্তিমদের বাড়িতে থেকে গেলেই তো ভালো হতো। ওর মা অনেক করে বলেছিল, মাকে কি আর দেখতে পাবো না? আমি কি আর ফিরতে পারবো না? না না না, এসব আমি কি ভাবছি? আমাকে এই নরক থেকে বেরোতে হবে, বেরোতেই হবে। ভয় প্ল্যাটফর্মের মধ্যিখানে আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম, যেন শিরা ধমনী দিয়ে রক্ত চলাচলের আওয়াজটা পর্যন্ত আমি শুনতে পারছি। মেট্রো টানেলে চোখ পড়তে আমার বাঁচার সামান্য কিরণটুকু আমার চোখে পড়ল। সেদিক থেকে এগিয়ে আসছে একটা আলো। একটা মেট্রো আসছে। আমি চিন্তা দূর করে দৌড়ানোর চেষ্টা করলাম যেদিক থেকে মেট্রোটা আসছে। মনের মধ্যে ক্ষীণ আলো দেখতে পেলাম বাঁচার। কিন্তু ট্রেনটা এত আস্তে আস্তে আসছে কেন? মেট্রো তো দারুণ স্পিডেই ঢোকে প্ল্যাটফর্মে। আর একটু অপেক্ষা করতে পারছিলাম না। ট্রেনটা তাড়াতাড়ি আসছে না কেন? ট্রেনটা এলেই এই অভিশপ্ত প্ল্যাটফর্ম থেকে আমি মুক্তি পাব। ওই তো দেখা যাচ্ছে ট্রেনের মুখ, একটা এসি ট্রেন। ট্রেনটা ধীর স্থিরভাবে আসছে, টানেল পেরিয়ে একটু একটু করে প্ল্যাটফর্মে ঢুকছে। প্রথমের দিকটা ফাঁকা, কেউ নেই। কিন্তু প্রথম দ্বিতীয় বগি তো এত ফাঁকা থাকে না। হয়তো অনেক রাত হয়ে গেছে, শেষ ট্রেন, তাই হয়তো ফাঁকা। কিন্তু ততক্ষণে অত কথা আমি ভাবতে পারছিলাম না। আমার মাথায় তখন ঘুরছে কখন ট্রেনটা থামবে আর আমি তাতে চড়ে এখান থেকে চলে যেতে পারবো। ট্রেনটা আরও কিছুটা এগিয়ে এলো আর আমিও জানলাগুলো দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম। কিন্তু এ কি?
জানলাগুলোয় ও কি লেগে? ওগুলো তো রক্ত। ভয়ে আতঙ্কে আমি ছিটকে পড়লাম প্ল্যাটফর্মের মেঝেতে। আমি তাকিয়ে আছি আমার সামনের দরজাটার দিকে। দরজাটা খুলে গেল, আর সেই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ল মরা পচা গলা দুর্গন্ধ। আমার দম বন্ধ হয়ে এলো, মনে হলো যেন বমি করে ফেলবো। দরজাটা খোলাই রইল, কেউ বেরোলো না সেখান থেকে। আমিও হিতাহিত জ্ঞান হারিয়ে দরজার দিকে তাকিয়ে মেঝেতেই পড়ে রইলাম। কোনো শব্দ পাচ্ছি না, চারিদিকে কেমন যেন আদিম নিস্তব্ধতা। বেশ কিছুক্ষণ কেটে গেছে, আমি দরজার দিকে তাকিয়েই রইলাম। হঠাৎ আমার মনে হলো আমার সোজাসুজি ট্রেনের যে দরজাটা রয়েছে সেটায় কোত্থেকে ধোঁয়া এসে জুটেছে। খুব ঘন না, কিন্তু ট্রেনের মধ্যে ধোঁয়া আসবে কোথা থেকে কিছুই বুঝতে পারছিলাম না, কেবল তাকিয়েই আছি। হঠাৎ আমি দেখতে পেলাম একটা মুখ, সেটা উকি মারছে দরজারি পাশ থেকে। এলোমেলো খোলা কোচকানো চুলটা সামনের দিকে ঝুলে রয়েছে, আর কপালের কোণে ওটা কি চাপ রক্তের দাগ? উন্মাদের মতো চিৎকার করে আমি উঠে দাঁড়ালাম। এক পা করে পিছিয়ে আসতে লাগলাম। তারপর কোথায় কি আছে চিন্তা না করে আমি সোজা দৌড় লাগালাম সিঁড়ির দিকে। ততক্ষণে আমি ভুলেই গেছি সিঁড়ির রাস্তা আটকে দাঁড়িয়ে আছে সেই কালো স্যাঁতস্যাঁতে দেওয়াল। সোজা গিয়ে এক ধাক্কা খেলাম দেওয়ালে। সমস্ত জগৎটা আমার কাছে কালো হয়ে এলো। জ্ঞান যখন ফিরল, প্রথমেই মাথার পিছনে একটা ব্যথা অনুভব করলাম, আর তারপর মুখটা ভেজা ভেজা ঠেকল। মেঝেতে পড়ে আছি আমি, আর আমায় ঘিরে 7-8 জন মানুষ। ধর্মর করে উঠে বসলাম। প্রথমটায় ভয় হলো, সেগুলো আদতে মানুষ কিনা। উঠে বসতে যখন মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখলাম, তখন আশ্বস্ত হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সকলে ধরাধরি করে আমায় সিঁড়িতে বসিয়ে দিল। বেশ ভিড় জমে গেছে। তার মধ্যে থেকেই একজন বলে উঠল, আরে দাদা, আপনার কি হয়েছিল? আপনি তো আমার পাশেই দাঁড়িয়েছিলেন, হঠাৎ দেখি মেঝেতে পড়ে গেলেন। আপনার কি শরীর খারাপ করছিল? হ্যাঁ, না না না, আমার শরীর খারাপ করছিল না। আমি আরে কতক্ষণ ধরে আপনাকে ঠেলা দিলাম, চোখে মুখে জল দিলাম, তাও আপনি চোখ খুলছিলেন না। আমি আসলে আমি তোতলাতে লাগলাম। আমার কথা শেষ না করতে দিয়েই আর একজন লোক বলে উঠলেন, চলুন চলুন, আগে হসপিটালে চলুন, তারপর না হয় কথা হবে। চল চল চল, এই ধর 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 ওকে, একটু তোল একটু তোল। আমি তাদের অনেক করে বোঝালাম যে হাসপাতাল যাওয়ার প্রয়োজন নেই। পড়ে গেছি তাই মাথার পিছনে একটু লেগেছে, কিন্তু তারা আমার কোনো কথাই শুনল না। আমায় তুলে তারা মেট্রো থেকে বাইরে নিয়ে এলো, আর একটা ট্যাক্সি ডেকে আমায় তুলে দিল। যে লোকটা নাকি আমার পাশে দাঁড়িয়েছিল মেট্রোতে, সে লোকটা আমার সাথে এলো হাসপাতালে। লোকটা একটু অদ্ভুত গোছের। এই রাতের বেলাতেও লোকটা টুপি পরে, আবার মুখে মাস্কও রয়েছে। হাসপাতালে গিয়ে ডাক্তার আমাকে চেক করলেন আপাদমস্তক। আমার পাশের লোকটিও আগ বাড়িয়ে মেট্রোতে কি হয়েছিল তা ডাক্তারবাবুকে জানালেন। ডাক্তারবাবু চেক আপ করতে করতেই সবটাই শুনছিলেন। চেক আপ করে উনি ওনার ডেস্কে বসে সামনে রাখা খাতা পেন টেনে খসখস করে কী সব যেন লিখতে বসলেন।
ডাক্তারবাবু বললেন, সবে তো শুনলাম, চেক আপ করেও দেখলাম তেমন কোনো সমস্যা নেই। গরমের জন্য ডিহাইড্রেশন হয়ে গেছিল, তবে কোনো কারণে কি খুব স্ট্রেস নিচ্ছেন? আমি আমতা আমতা করে বললাম, আসলে আসলে একটা কাজের জন্য। ডাক্তারবাবু সব বুঝেছেন এমন ভাব করে বললেন, কাজের চিন্তায় শরীরটা খারাপ করলে চলবে? নিন, কটা ওষুধ দিলাম, এগুলো খাবেন আর বেশি করে জল খাবেন। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা, মানে আমি এবং ওই লোকটি বাইরে এসে দাঁড়ালাম। আমি ওনাকে বললাম, থ্যাংক ইউ দাদা, আপনারা অনেকটা করলেন, বিশেষ করে আপনি। এখনকার দিনে এতটা করার আগে লোকে নিজেদের কথাই আগে ভাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি চলে যেতে পারবো। লোকটি আমার কথা শুনে খুশি হলেন মনে হলো, কিন্তু তিনি রে রে করে বলে উঠলেন, না 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 না, ওসব বলবেন না, ওটা মানুষের কর্তব্য। চল চল, আপনাকে ট্যাক্সিতে করে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। আরে না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো, আপনাকে আর ব্যস্ত হতে হবে না। লোকটি কিন্তু আমার কোনো কথাই শুনলেন না। জোর করে একটা ট্যাক্সি ডেকে আমায় উঠিয়ে নিজে উঠে পড়লেন। সমস্ত পথটা ওনার সাথে তেমন কোনো কথা হলো না। উনি শুধু একবার জিজ্ঞেস করলেন এখন ঠিক আছে কিনা। আমার বাড়ি অবধি গাড়িটা পৌঁছোতে আমি ওনাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে নেমে পড়লাম। গাড়ির দরজাটা দিয়ে আমি পিছন ফিরে চলে আসছিলাম, হঠাৎ লোকটি আমায় ডাকলো, একবার শুনুন এইদিকে। হ্যাঁ বলুন। উনি গাড়ি দিয়ে নেমে পড়লেন আর গাড়িটাও ছেড়ে দিলেন। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন না, কি জানতে চান? প্ল্যাটফর্মে আপনার যখন জ্ঞান ফিরল, আপনি লোকজন দেখে বড্ড ভয় পেয়ে গিয়েছিলেন মনে হলো। কি হয়েছিল আপনার? কথাটা শোনা মাত্র আমার মুখ যেন শুকিয়ে যেতে লাগলো। আমি আমার চেনা জগতে ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু ওই অন্ধকার জগৎটার ছবি কিছুতেই মাথা থেকে বার করতে পারছিলাম না। লোকটা আমার অনেক সাহায্য করেছে, ভালো মানুষই হবে নিশ্চয়ই। এই ভেবে অনেক কষ্টে প্ল্যাটফর্মে আমার সাথে ঘটা সমস্ত কথা তাকে আমি বললাম। দেখে মনে হলো লোকটা ভীষণ মনোযোগ সহকারে আমার কথা শুনছে। শুনতে শুনতে সে মাথাটা নামিয়ে মাটির দিকে চেয়ে রইল। রাতের বেলাতেও টুপি পরার দরুন এবং মুখটা নিচু করে থাকার ফলে আমি লোকটার মুখটা দেখতে পেলাম না। মুখ নামানো অবস্থাতেই লোকটা বলল, আচ্ছা, তাহলে চাকরিটা আপনি পেয়েই গেছেন? হ্যাঁ দাদা, চাকরিটা পেয়ে। কিন্তু আপনি কি করে জানলেন? বাহ বাহ, বেশ। মেট্রোতে যে মুখটা দেখেছিলেন তাকে কি আপনি চেনেন? না, অমন মুখ আমি এর আগে কখনো দেখিনি। একটু ভেবে দেখুন তো, ওই মুখের সাথে কারোর মিল পাচ্ছেন কিনা। না, না বলতে গিয়েও আটকে গেলাম। হঠাৎ করে মনে পড়ল রক্তিমের কথাগুলো। মাথা নিচু করে চিন্তা করতে লাগলাম আর বিড়বিড় করে বলতে লাগলাম, দেখতে ভালো, সুশ্রী, কোচকানো চুল, মেট্রোতে ঝাঁপ, ময়দান। হ্যাঁ, ময়দান, মনে পড়েছে। ময়দানেই মেট্রোতে ঝাঁপ দিয়েছিল অর্ঘ। মাথা নত অবস্থাতেই আমি গভীরভাবে চিন্তামগ্ন হয়ে পড়েছিলাম। চটকা ভাঙল আমার সামনে থেকে আসা একটা চেরা গলার প্রশ্ন। মনে পড়েছে?
দেখুন তো মুখটা এরম কিনা। শুনছিলেন রাতের শেষ মেট্রো। গল্প পাঠে রাজীব। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি। সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।